সাধারণ একটি স্মার্টফোন যেন কাল হয়ে উঠল মেজর মোজাফফরের জীবনে। তিনি হয়তো কোনোদিন ভাবেননি তার সব সময়ের সঙ্গী হাতের স্মার্টফোনটাই ৪৫ বছর ধরে লুকানো সব গোপন রহস্য ফাঁস করে দেবে। মোজাফফর এর ফোন থেকে পাওয়া কল রেকর্ড তার অপরাধের অকাট্য প্রমাণ। কি আছে সেই কল রেকর্ডে, কিভাবে হত্যা করা হয়েছিল তাকে, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। যে মানুষটা ৪৫ বছর ধরে পলাতক, কোনো সাম্প্রতিক ছবি নেই, কোনো সুনির্দিষ্ট ঠিকানা নেই, এমনকি নেই কোনো ব্যাংক অ্যাকাউন্টের হদিসও, সে কিভাবে হঠাৎ করে স্রেফ একটা কল রেকর্ডের সূত্র ধরে ধরা পড়ে যায়। শুনতে কোনো টানটান উত্তেজনার সাইবার থ্রিলার সিনেমার গল্প মনে হলেও সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক ও গোয়েন্দা ইতিহাসে ঠিক এমনটাই ঘটেছে। কোনো কাল্পনিক কাহিনী নয়, আধুনিক সাইবার ফরেন্সিক আর প্রযুক্তির এক অবিশ্বাস্য মেলবন্ধনের বাস্তব উদাহরণ এই ঘটনা। পুরো ঘটনার সূত্রপাত কিন্তু খুব সাধারণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গত মার্চ মাসে গ্রেপ্তার করা হয় 1/11-এর সময়কার অত্যন্ত আলোচিত ও বিতর্কিত সেনা কর্মকর্তা এবং ডিজিএফআই এর সাবেক প্রধান মাসুদ উদ্দিন চৌধুরীকে। গ্রেপ্তারের পর ৮-১০টা সাধারণ মামলার মতোই তার ব্যক্তিগত মোবাইল ফোনটি জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তখন হয়তো কেউ ভাবতেও পারেনি যে এই একটি ফোনই বদলে দেবে ৪ দশকের পুরনো এক ইতিহাসের গতিপথ, যা এতদিন ধূলিসাৎ হয়ে পড়েছিল। জব্দকৃত ফোনটি যখন ফরেনসিক ল্যাবে পাঠানো হয় এবং এর ডাটা রিকভারি শুরু করা হয়, তখন তদন্ত কর্মকর্তাদের চোখ রীতিমতো কপালে উঠে যায়। ফোনের কল লিস্ট এবং বিভিন্ন মেসেজিং অ্যাপের ভেতরে তারা এমন এক অদ্ভুত আর সন্দেহজনক প্যাটার্ন লক্ষ্য করেন, যা পুরো দেশের রাজনৈতিক ও গোয়েন্দা অঙ্গনকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। গোয়েন্দারা দেখতে পান মাসুদের ফোনে জন্ট নামের একটি আনসেভড বা ছদ্মনাম থেকে নিয়মিত যোগাযোগ করা হতো। গত ২ বছর ধরে এই রহস্যময় ব্যক্তির সাথে মাসুদের নিয়মিত এবং গোপন যোগাযোগ ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হওয়ার পরেও কিন্তু এই জন্ট নামের ব্যক্তিটি থেমে থাকেনি বা ভয় পেয়ে হারিয়ে যায়নি। যে মাসুদের ব্যক্তিগত সহকারী বা পিএ ফারুকের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছিল এবং বিভিন্ন তথ্য আদান প্রদান করছিল। স্বাভাবিকভাবেই গোয়েন্দাদের মনে প্রশ্ন ওঠে, কে এই জন্ট, কি তার আসল পরিচয়, কেনই বা সে একজন সাবেক ইন্টেলিজেন্স চিফের সাথে এত গোপন কোড ব্যবহার করে কথা বলতো। এই একটিমাত্র প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যখন সিআইডি এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্সের বিশেষজ্ঞরা মাঠে নামেন, তখনই বেরিয়ে আসে সেই মূল সত্য, যা সবাইকে স্তব্ধ করে দেয়। সুদীর্ঘ তদন্তের পর অবশেষে নিশ্চিত হওয়া যায় যে এই জন্ট আর কেউ নন, তিনি হলেন ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে ঘটে যাওয়া তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত এবং মামলার ৬ নম্বর আসামি সাবেক মেজর মোজাফফর। সামরিক আদালতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক আগেই যিনি সুকৌশলে দেশ থেকে গায়েব হয়ে গিয়েছিলেন এবং দীর্ঘ ৪৫ বছর ধরে ফেরারি ছিলেন, তিনি আসলে ভারতেই ছিলেন না, বরং ছদ্মনামের আড়ালে দেশেই অবস্থান করছিলেন অত্যন্ত সুকৌশলে। প্রযুক্তি কিভাবে এই ৪.৫ দশকের পলাতক আসামিকে শতভাগ নিশ্চিতভাবে আইডেন্টিফাই করল, সেই প্রক্রিয়াটি সত্যিই যে কোনো গোয়েন্দা কাহিনীর চেয়েও রোমাঞ্চকর। ফরেনসিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী মোজাফফর নিজেকে আড়াল করতে বিদেশি বিভিন্ন থার্ড পার্টির অ্যাপ্লিকেশন যেমন হোয়াটসঅ্যাপ এবং ভাইবারের অত্যন্ত সিক্রেট কিছু বেনামি গ্রুপ ব্যবহার করতেন। সেগুলো ছিল সম্পূর্ণ অ্যানোনিমাস এবং সেখানে সরাসরি কোনো কথা না বলে বিভিন্ন রহস্যময় ইংরেজি কোড ব্যবহার করা হতো, যাতে সাধারণ মানুষের চোখে তা ধরা না পড়ে। কিন্তু ডিজিটাল দুনিয়ায় অপরাধীরা যতই সতর্ক হোক না কেন, তারা ভুলে গিয়েছিল যে টেলিকম অপারেটরদের এন্ডিং সাইট থেকে এক্সপোর্ট করা ডাটা কখনো মিথ্যা বলে না। এই কল ডাটা রেকর্ড বা সিডিআর এর মধ্যে কেবল ভয়েস কলই ছিল না, এর সাথে যুক্ত ছিল এসএমএস কন্টেন্ট, ইলেকট্রনিক ও ভৌগোলিক অবস্থান, বিটিএস টাওয়ারের সিগন্যাল এবং 3G 4G ইন্টারনেটের অফলাইন ও অনলাইন প্রতিটি মুভমেন্টের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। সাইবার বিশেষজ্ঞদের মতে এটি আদালতে শতভাগ গ্রহণযোগ্য এবং আমলযোগ্য একটি সলিড এভিডেন্স। আর এই ডিজিটাল সূত্রের সুতো ধরেই সিআইডি প্রথমে খুঁজে পায় মোজাফফরের মেয়েকে, যিনি একটি টেলিকম কোম্পানিতে চাকরি করছিলেন। পরবর্তীতে তার মেয়েকে কঠোরভাবে অনুসরণ করেই গোয়েন্দারা পৌঁছে যান মোজাফফরের আসল আস্তানায় এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
তদন্তে আরও একটি দারুণ বিষয় উঠে এসেছে, যা রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে মানুষের সাইবার আচরণের পরিবর্তনকে স্পষ্ট করে তোলে। বিশ্লেষণে দেখা গেছে, বিগত সরকারের আমলে মোজাফফর ও মাসুদের মধ্যকার যোগাযোগটি ছিল অনেকটাই ওপেন বা উন্মুক্ত। তারা এতটাই আত্মবিশ্বাসী ও ওভার কনফিডেন্ট ছিলেন যে কেবল অনলাইন অ্যাপের বাইরে সাধারণ টেলিকম লাইনেও নিয়মিত কথা বলতেন, কারণ তৎকালীন প্রশাসনের ছত্রছায়ায় তারা নিজেদের সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরেই ভাবতেন। কিন্তু 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের সেই সাইবার আচরণ পুরোপুরি বদলে যায়। মোজাফফর যখন নিজের ডিজিটাল পরিচয় লুকাতে হাই অ্যান্ড VPN ব্যবহার শুরু করেন এবং ছদ্মনামের আড়ালে পুরোপুরি হাইড হয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। আগের সেই 2 বছরের ওপেন CDR ডাটাই মূলত গোয়েন্দাদের হাতে তার আসল অবস্থান ও পরিচয় নিখুঁতভাবে তুলে দেয়, যার ফলে তার আর পালিয়ে থাকার কোনো পথ অবশিষ্ট ছিল না। সাবেক DGFI প্রধানের এই CDR সূত্র ধরেই কেবল মোজাফফর নন, বরং এই পুরো নেটওয়ার্কের সাথে জড়িত সকল সদস্যকে একে একে শনাক্ত করা সম্ভব হয়েছে। একটু পেছনের দিকে তাকালে এই গ্রেপ্তারের ঐতিহাসিক গুরুত্বটি আরও স্পষ্ট হয়ে ওঠে। সময়টা 1981 সালের 30 মে। চট্টগ্রামের সার্কিট হাউসে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই আকস্মিক মর্মান্তিক চিরবিদায়ের ঘটনা পুরো দেশকে এক গভীর শূন্যতার দিকে ঠেলে দিয়েছিল। সে সময় চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় সেই কাল রাতের সার্কিট হাউসে রাষ্ট্রপতির খুব কাছেই অবস্থান করছিলেন এই মেজর মোজাফফর এবং ওই মামলায় তিনি ছিলেন অন্যতম প্রধান আসামি। পরবর্তীতে সামরিক আদালতে যে বিচার প্রক্রিয়া শুরু হয় তার ঠিক আগেই অত্যন্ত সুকৌশলে তিনি গায়েব হয়ে যান। এরপর গঙ্গা পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে, দেশের রাজনীতিতে এসেছে নানা উত্থান পতন। 2001 সালের 24 অক্টোবর CIDর পক্ষ থেকে সাক্ষ্য প্রমাণের অভাব দেখিয়ে মামলার ফাইল পুরোপুরি দাখিল করা হয়। অনেকেই ভেবেছিলেন জিয়াউর রহমানের সেই ট্র্যাজেডির বিচারের অধ্যায় হয়তো এখানেই চিরতরে সমাপ্ত এবং এই রহস্যের আর কোনো দিন উন্মোচন হবে না, কিন্তু প্রকৃতির বিচার হয়তো অন্যভাবেই লেখা ছিল। 45 বছর পর সেই পলাতক মোজাফফর আজ ঠিকই সেনা হেফাজতে বন্দী। প্রযুক্তির জাল যে কতটা নিখুঁত এবং শক্তিশালী হতে পারে, মোজাফফরের এই পতন তারই এক জ্বলন্ত ও বাস্তব প্রমাণ। 45 বছর ধরে নিজের সমস্ত ফিজিক্যাল আইডেন্টিটি বা শারীরিক পরিচয় সফলভাবে লুকিয়ে রাখলেও মাত্র 2 বছরের একটি ডিজিটাল ফুটপ্রিন্ট তাকে টেনে এনেছে বিচারের কাঠগড়ায়। আপাতত সামরিক আদালতেই এই সাবেক মেজরের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে, কিন্তু তার আগে ইন্টেলিজেন্স উইংয়ের নিবিড় জিজ্ঞাসাবাদে হয়তো উন্মোচিত হতে যাচ্ছে সেই 1981 সালের কাল রাতের এমন সব অজানা ইতিহাস, যা এতকাল সযত্নে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। কোথায়, কিভাবে, কার শেল্টারে তিনি এই 4.5 দশক পার করেছেন, তার এই ফেরারি জীবনের পেছনে আর কোনো বড় রাজনৈতিক গডফাদারের হাত ছিল কিনা, এই সব প্রশ্নের উত্তর এখন স্রেফ সময়ের ব্যাপার। ওই ট্র্যাজেডির এই সর্বশেষ জীবিত সাক্ষীর কাছ থেকে এমন কিছু তথ্য বেরিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসের অনেক অমীমাংসিত সমীকরণকে নতুন করে মেলাতে বাধ্য করবে। অপরাধী যতই ধূর্ত হোক না কেন, আধুনিক ফরেনসিক জালের হাত থেকে বাঁচার কোনো উপায় যে আর অবশিষ্ট নেই, সেটাই আজ আরেকবার প্রমাণিত হলো। 45 বছর পর কল রেকর্ডের সূত্র ধরে এই অবিশ্বাস্য গ্রেপ্তার আমাদের মনে করিয়ে দেয় যে সত্যকে যতই চাপা দিয়ে রাখা হোক না কেন, প্রযুক্তির যুগে তা একদিন না একদিন আলোতে আসবেই। ডিজিটাল এই যুগে অপরাধীদের জন্য প্রযুক্তি এখন সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি ক্লিক আর প্রতিটি কলই রেখে যায় অপরাধের অকাট্য প্রমাণ।